আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের জন্য সায়ন সিরিজ এক অপারেশন তেলাপিয়া একের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা হাজির হয়েছি। আজকের পর্বটিও আগের পর্বের মতোই খুবই রোমাঞ্চদায়ক হতে চলেছে। সবাই সাথেই থাকুন এবং দেখুন। আম্মানের অভিজাত এলাকার একটি দ্বিতল বাড়ি। চারপাশে কোনো বাড়ি নেই। 8 ফুট উঁচু দেয়ালে ঘেরা বাড়িটি। বাড়ির বাইরে সব আলো নিবানো হলেও রাস্তার সরকারি আলোতে বাড়ির উত্তর দিকে সম্মুখভাগটা উজ্জ্বল। রূপালি রং করা লোহার গেটে আলো পড়ে চিকচিক করছে। আহমেদ মুসার চিঠি নিয়ে গেট দিয়ে দীর্ঘদে বেরিয়ে এলো শফিক। গাড়ি স্টার্ট নিতে শফিক চকিতে একবার পিছনে ফিরে দেখল কালো রঙের একটি ল্যান্ড রোভার পাশে অন্ধকারের বুক থেকে বেরিয়ে এলো তাদের পিছনে। সন্দেহ সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শফিক ড্রাইভারকে ফুল স্পিডে গাড়ি ছাড়তে বলল। ড্রাইভার আপত্তি জানিয়ে বলল, এই আঁকাবাঁকা রাস্তায় এর চেয়ে বেশি স্পিড দেওয়া সহজ নয় সাহেব। শফিক ড্রাইভারের চোখের সামনে সাংকেতিক চিহ্ন তুলে ধরে বলল, এর প্রয়োজন আছে ড্রাইভার। ড্রাইভার সাইমুমের সাংকেতিক চিহ্ন দেখে মাথা ঝাঁকিয়ে একটি সশ্রদ্ধ সালাম জানিয়ে বলল, এই গাড়িকে এবং আমাকে এখন থেকে নিজের মনে করুন জনাব। শফিক রিয়ার ভিউয়ে চোখ রেখে বলল, তোমার মতো কেমনি করে সবাই ভাবে ড্রাইভার? সবাই আরও সুন্দর করে ভাবে। আমার মতো হতভাগ্য আর কেউ নেই। একমাত্র পেট পূজা ছাড়া জাতির এই সংকট মুহূর্তে আমার দ্বারা কিছুই হলো না। শফিক ড্রাইভারের পিঠে একটি হাত রেখে বলল, কে বলল কিছু করছো না ভাই? তোমাদের সমর্থন আর ভালোবাসাই তো আমাদের শক্তি ও প্রেরণা যোগাচ্ছে। শফিক রিয়ার ভিউ থেকে চোখ সরিয়ে বলল, পিছনের গাড়িটি আমাদের অনুসরণ করছে ড্রাইভার। ড্রাইভার একবার চিন্তিত মুখে রিয়ার ভিউয়ের দিকে তাকিয়ে বলল, শহরে প্রতিটি গলি কুচো পথ আমার নখদর্পণে। যদি বলেন তো 5 মিনিটে ওদের বেরিয়ে যাব আমরা। না, তা হয় না ড্রাইভার। শত্রুকে পিঠ দেখানো আমাদের ঐতিহ্যের বিপরীত। সাইমনের কোনো সদস্যই শত্রুকে জীবিত রেখে সামনে এগোয় না। তুমি সামনের গাছটার কাছে মোড় ঘুরবার সময় গাড়ির গতি একটু কমিয়ে দিও। আমি নেমে গেলে তুমি গাড়ি চালিয়ে যাবে। সুলতান সারাউদ্দিন রোডের মুখে আমার জন্য অপেক্ষা করো। গাছটির কাছে একটু অন্ধকার মতো জায়গায় খোলা দরজা দিয়ে চলন্ত গাড়ি থেকে ছিটকে বেরিয়ে এলো শফিক। পিছনে তাকে আশ্বস্ত হলো সে। পিছনের গাড়ির হেডলাইট এখনও অনেক পিছনে। নিশ্চিন্ত মনে পকেট থেকে একটি হ্যান্ড গ্রেনেড বের করে সেফটি পিন ঠিক করে রাখলো। অন্য হাতে রিভলভার। সামনের গাড়ি লক্ষ্য করে পিছনের গাড়িটি নিশ্চিন্তে এগিয়ে যাচ্ছে। গাছের নিচে একটি পাথরের আড়ালে লুকিয়ে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে শফিক। গাড়ির গাছের সমান্তরালে আসতে সাইলেন্সার লাগানো রিভলভার থেকে ধীরে সুস্থে প্রথম গুলিটি ছুড়ল সে। দুপ করে মৃদু শব্দ উঠল। প্রচণ্ড শব্দে পিছনে একটি টায়ার ব্রাস্ট করলো। কিছু দূর যেয়ে থেমে গেল গাড়িটি। শফিকের ধারণা সত্য হলো। সাধারণ টায়ার বাস্ট মনে করে গাড়ি দুধারে দরজা খুলে দরজা খুলে দুজন বেরিয়ে এলো। একজন বেটে ধরনের, নাক চেপটা, মুখ গোল, রং হলুদ, একবার চাইলেই বোঝা যায় চীনা লোক। আর একজন লম্বা, রং সাদা, দুজনে পরনে কালো প্যান্ট কালো কোট। ওরা টায়ার পরীক্ষা করেই চমকে উঠল। মুহূর্তে হাত পকেটে চলে গেল ওদের, কিন্তু দেরি হয়ে গেছে তখন। শফিকের রিভলভার দুবার মৃদু শব্দ করে উঠল। ডলে পড়ল দুটি দেহ। শফিক দ্রুত চলে গেল ওদের কাছে। পকেটে রিভলভার, সিগারেট কেস, লাইটার, হাত বোমা ছাড়া অন্য কোনো কাগজপত্র ফেলল না। গাড়িতে একটি সাবমেশিন গান, একটি চামড়ার ছোট অ্যাটাচি কেস পড়েছিল। কোনো তথ্য পাওয়া যেতে পারে মনে করে অ্যাটাচি কেসটি নিয়ে বেরিয়ে পড়ল শফিক। চলে যাবার আগে মোড়ের ডিউটিরত পুলিশকে দুটি লাশের কথা জানিয়ে তাতে ওগুলো ব্যবস্থা করার জন্য বলে গেল। শফিককে পাঠিয়ে দেওয়ার পর আহমেদ মুসা অবস্থিরভাবে কিছুক্ষণ পায়চারি করল। কী যেন সমাধান খুঁজছে সে মনে মনে। কোনো কাজে হঠাৎ করে কোথায় চলে যাওয়া হাসান তারিখের পক্ষে অস্বাভাবিক নয়, কিন্তু তাই বা কী করে হয়? এখন রাত 12টা, তার এখানে পৌঁছবার কথা ছিল 11টায়। তারা ছাড়া সবচেয়ে আশ্চর্য তার ওয়্যারলেসের নীরবতা। তাহলে ভাবতেই চোখ দুটি জ্বলে উঠল মুসার। প্রতিশোধের আগুন যেন তাতে ঠিকরে পড়ছে। পরে ধীরে ধীরে সে চোখ নেমে এলো অদ্ভুত এক তন্ময়তা। জানালা দিয়ে বাইরে চলে গেল তার চোখ।
অন্ধকার দিগন্তে কালো পর্দা ছিঁড়ে তিবেক, হিন্দুকুশ, কারাকোরাম পর্বতমালা পেরিয়ে ছুটে গেল তার মন পূর্ব তুর্কিস্তানের কানসু এলাকার একটি সুন্দর জনপদে। কি হাসি, আনন্দ আর সমৃদ্ধি বলে দিনগুলি। মরুভূমি একখণ্ড দুরন্ত হাওয়ার মতোই তারা ঘুরে বেড়াতো চারদিকে। কাটার জবে সারাদিন চলতো লুকোচুরি খেলা। রাতের বেলা বাবার উষ্ণ কোলে বসে আকাশের তারার দিকে চেয়ে কত গল্প শুনত। শুনতে শুনতে জগৎ পেরিয়ে মন চলে যেত আরও এক জগতে। অন্ধকার গোটা পৃথিবী। একজন মহাপুরুষ এলেন আরব দেশে। তার হাতে নেমে এলো একখণ্ড আলো। অনেক গুণাবত্ত আর জ্বরের মাঝেও তা ছড়িয়ে পড়লো চারিদিকে। তার এক খণ্ড এসে ছড়িয়ে পড়লো তুর্কিস্তানেও। অনেক সময় গল্প শেষ না করেই বাবাকে উঠতে হতো। মসজিদ থেকে বেশি আসতো বড় চাচা জানে এক পশলা মিষ্টি সুর। বুঝতো না সে এক বর্ণ, কিন্তু ভালো লাগতো খুব। এমনি করে দিন চলে এসেছিল, চলতো এভাবেই। কিন্তু সাজানো গোছানো এক জীবনে নেমে এলো ঝড়। পিছনে অবশিষ্ট থাকলো রক্ত, হাহাকার। জানালার শিখদয়ে দাঁড়িয়ে থাকা আহমেদ মুসার কি এক অবাক্ত বেদনায় আর দৃঢ়তায় শক্ত হয়ে উঠল। এই দেশে বলল, মধ্য এশিয়া, সিনকিয়াং, ফিলিপাইন, ফিলিস্তিন, ইথিওপিয়া, যাতে মুসলমানদের উপর যে নির্যাতন তোমরা চালাচ্ছ তার হিসাব অবশ্যই দিতে হবে। তোমরা সিয়াটো সেন্টো নাটো করতে পারো, ওয়ার চুক্তি করতে পারো, কিন্তু আমরা কিছু করতে গেলেই হবে ফ্যানাটিক আর গোড়ামি। জানা পাল্লা দুটো টানতে গিয়ে নিচে চোখ পড়তে চমকে উঠল আহমেদ মুসা। বাইরে পাঁচিলের পাশে বিড়ালের চোখের মতো একটুকু ক্ষীণালো হঠাৎ জ্বলে উঠে নিভে গেল। পেন্সিল টস নয় তো? সচকিত হয়ে উঠল আহমেদ মুসা। অন্ধকারের জন্য বিশেষভাবে তৈরি বাইনোকুলার চোখে লাগালো দ্রুত। বাইরের অন্ধকার অনেকটা স্বচ্ছ হয়ে উঠল। দেখা গেল হুক লাগানো দড়ি বেয়ে একটি ছায়ামূর্তি পাঁচিলে উঠে বসেছে। কালো পোশাকে আবৃত সর্বাঙ্গ ছায়ামূর্তিটি ধীরে ধীরে নামলো নিচে। তারপর দেয়ালের পাশ ঘেঁষে শিকারি বিড়ালের মতো এগিয়ে এলো ধীরে নিঃশব্দ গতিতে। প্রস্তুত হয়ে মুসা নেমে এলো নিচে। সিঁড়ির মুখে সুইচ বোর্ডের পাশে একটি খামের আড়ালে দাঁড়ালো সে। নিঃশব্দ পায়ে ছায়ামূর্তিটি উঠে এলো বারান্দায়। তাকে একখণ্ড জমাট অন্ধকার ছাড়া আর কিছু বুঝবার উপায় নেই। প্রায় 10-12 হাতের মধ্যে সে চলে এসেছে। হঠাৎ থমকে দাঁড়ালো ছায়ামূর্তি। আহমেদ মুসা বাম হাতে বুড়ো আঙ্গুলের সুইচে চাপ দিয়ে ডান হাতে রিভলভার ধরে বের হয়ে এলো আড়াল থেকে। ঘটনা আকস্মিকতায় ছায়ামূর্তিটি মুহূর্তের জন্য বিহ্বল হয়ে পড়ল। রিভলভারের নলটি স্থির লক্ষ্যে তুলে ধরে মুসা বলল, নিশানা আমার প্রায় ভুল হয় না। ফেলে দিন রিভলভার। বোম হাতে পেন্সিল হেডেড রিভলভারটিও ফেলে দিন। ছায়ামূর্তিটি স্থির নিষ্কম্প চোখ দুটি আহমেদ মুসার চোখে কী জন্য পাঠ করলো। তারপর একটু দ্বিধা করে হাতের দুটি অস্ত্র ছেড়ে দিল মেঝে। পাশে মানুষের একটি ছায়া নড়ে উঠতে দেখে চমকে উঠল আহমেদ মুসা। পায়ে ছিটকে একপাশে ছুঁড়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে পিছন থেকে দুপ করে একটি শব্দ হলো। তীব্র আত্মনাদ করে পড়ে গেল সামনের লোকটি। আহমেদ মুসা রিভলভারে গড়ছে উঠল। কিছু বুঝাবার আগে পিছনের লোকটি হাত থেকে রিভলভার ছিটকে পড়ে গেল। বাম হাতটি উপরে তুলতে চেষ্টা করলো লোকটি। আহমেদ মুসা গড়ছে উঠল, হাত নামিয়ে নাও, না হলে দ্বিতীয় গুলিটি এবার হাত হৃৎপিণ্ড বেট করে বেরিয়ে যাবে। আদেশ পালন করলো লোকটি। তার ডান হাত থেকে ফোঁটা ফোঁটা রক্ত জড়ে পড়ছিল। এই সময় বাইরের গেটে গাড়ি দাঁড়ানোর শব্দ হলো। উৎপন্ন হয়ে উঠলো আহমেদ মুসা, কিন্তু রিভলভারের নল তার একটুও নড়ল না। বাইরে থেকে একটি পরিচিত সংকেত এলো। আহমেদ মুসা তার উত্তর দিতেই কয়েক সেকেন্ডের মধ্যে সেখানে হাজির হলো ফারুক। এসেই বলল, ঠিক, আমার কান ভুল শুনেনি, যা ভেবেছিলাম তাই। ওসব অ্যানালাইসিস পরে করো ফারুক, আগে আমাদের এই মেহমানটির পকেট থেকে দ্বিতীয় রিভলভারটি বের করে নাও। সাবধানে হাত দিয়ে পকেটে, হয়তো আরও কিছু থাকতে পারে। রাত তখন 1টা। আহমেদ মুসা আর ফারুক আমিন মুখোমুখি একটি টেবিলে বসে। আহমেদ মুসার সামনে ছোট্ট একটি চিরকুট। A quite new element, WRF is active. Amman being their target at present. Walpin and Towser band as the B make their identity. দিদি চিরকুট থেকে মুখ তুলে আহমেদ মুসা বলল, ইহুদিদের মোসাদ আর পশ্চিমা CIA এর সাথে এসে জুটলো কে আবার এই WRF?
চায় ওরা? ফারুকের দিকে চেয়ে মুসা বলল, আমাদের আজকে মেহমান কোন দলে খোঁজ নিলে ফারুক? হ্যাঁ, WRF। ট্রাউজার ব্যান্ডে বি আকারের দুটো পিন দেখেছি। ঘড়ির দিকে চেয়ে আহমেদ মুসা বলল, সময় বেশি নেই, তাছাড়া ব্যবস্থা এখনই প্রয়োজন। কোনো ব্যাপারকে বিশেষ করে এসব বিপজ্জনক বোঝা বেশি দূর টেনে নেওয়া ঠিক না, কিন্তু তার আগে চলো পরীক্ষা করা যাক লোকটিকে। ডিপ নীল আলো চারদিকে, বক্স সাদা দেয়াল আলো প্রতিফলিত হয়ে স্বপ্নের পরিবেশ সৃষ্টি করেছে। 800 অবস্থায় ইজি চেয়ারে পড়ে থাকা লোকটির ডান বাহুতে প্যান্টাকল ইঞ্জেকশন সুইচ দিয়ে রেটিন বের করলো। তারপর মৃদু হেসে আহমেদ মুসা বলল, বেশ কিছু একটু ক্লান্তি, একটু গুম গুম ভাব বোধ করবে মিনিট খানেক, তারপর সব ঠিক হয়ে যাবে। আগের সবগুলো কথা মনে পড়বে, আর বলতেও কোনো কষ্ট হবে না। লোকটি চোখ বুজে গিয়েছিল। আহমেদ মুসা একটি চেয়ার টেনে নিয়ে তার সম্মুখে বসলো। তারপর ধীরে ধীরে বলল, চোখ খুলুন, আমার চোখের দিকে দেখুন। আস্তে আস্তে চোখ খুলে গেল লোকটি। আহমেদ মুসা বলল, আপনার নাম কি? মিখাইল ইয়াকুবভ। আপনি কোন দেশি? ইউক্রাইনি, কিন্তু দেখে তো তুর্কি মনে হয়। আমার পিতামাতা নাকি তুর্কি ছিলেন। ছিলেন কেমন? আমি সাইবেরিয়ার শিশু উদ্ভ্রান্ত শিবিরের মানুষ। আপনার পিতামাতা কি তাহলে মুসলমান ছিলেন? জানি না, তবে সেই উদ্ভ্রান্ত শিবিরে আমার ট্রেনিং করা গেলে একবার এক অদ্ভুত এক বৃদ্ধ আমাকে বলেছিলেন, 1917 অক্টোবর বিপ্লবের পরে যেসব তুর্কি মুসলমানদেরকে সাইবারে চালন করা হয়েছিল, আমি তাদের কোনো একজনের সন্তান। এখন আপনি কি মনে করেন নিজের পরিচয় সম্পর্কে? পূর্ব পরিচয় আমার প্রয়োজন নেই। আচ্ছা, WRF কি? ওয়ার্ল্ড রেড ফোর্সেস, বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের অগ্রবাহিনী। আপনি কে সদস্য? হ্যাঁ। কেন আপনি এখানে এসেছিলেন আজ? বহুদিন ধরে WRF আপনাকে খুঁজছে। আমাদের উপর নির্দেশ ছিল আপনাকে হত্যা করা অথবা সম্ভব হলে ধরে নিয়ে যাওয়ার। সাইমনের প্রতি আপনার এই শুভদৃষ্টির কারণ? সাইমন বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের নাম্বার 1 এনিমি। WRF এর কেন্দ্র কোথায়? কাদের নিয়ে গঠিত? এর নির্দিষ্ট কোনো কেন্দ্র নাই। কেন্দ্রীয় কাউন্সিল যখন যেখানে থাকে সেখানে এর কেন্দ্র। WRF এর কমিউনিস্ট শক্তিগুলোর সম্মিলনে গঠিত একটি বেসরকারি সংস্থা। আবার কোথায় কিভাবে WRF কাজ করছে আমি জানি না, শুধু এটুকুই জানি মুসলিম দেশগুলোকে এই জন্য বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। আজকে এখানে খোঁজ কে দিয়েছে আপনাদের? আমি জানি না, আদেশ পালন করেছি শুধু। আদেশ কোথা থেকে এসেছে? আল কবির রোডের 233 নং বাড়ি একটি ঘরে রক্ষিত কাঠের বক্সে নির্দিষ্ট লিখিত চিঠি পেয়েছি। হাসান তারিককে চিনেন? নাম শুনেছি, গত 10 ঘন্টা থেকে তার কোনো খোঁজ নেই। তার সম্বন্ধে কিছু জানেন? যেটুকুর সাথে আমার সংশ্লিষ্ট তার বেশি কোনো কিছু আমাদের জানতে দেওয়া হয়নি। যেন অসীম ক্লান্তিতে চোখ দুটি আবার বুঝে হাঁটছিল। ফারুকের দিকে তাকিয়ে মুসা বলল, এবার সরিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এদের পূর্বপুরুষের ঐতিহ্যের কথা একে স্মরণ করিয়ে দিয়ে একবার শেষ সুযোগ দিবে।